তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ড্রাগন বল এভলিউশন মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় আজ থেকে 2000 বছর আগে থেকে, যখন পিকোলো নামের একটা ভয়ঙ্কর মনস্টার তার সঙ্গী ওজারুর সাথে মিলে পৃথিবীতে চলে আসে। তারা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছিল। অনেক দেশগুলো ধ্বংস করে সেগুলোকে তাদের আন্ডারে নিয়েছিল। আর তাদের থেকে পৃথিবীকে সেভ করার জন্য কিছু মং মিলে নতুন একটা টেকনিকের সাহায্যে তাকে একটা বাক্সর মধ্যে বন্দি করে দিয়েছিল। আর যাতে করে এই বাক্সটা পৃথিবীর কেউ কোনোদিন খুঁজে না পায়, এই জন্য এটা পৃথিবীর মধ্যে অনেকটা পুঁতে দিয়ে প্রায় কোরের কাছাকাছি জায়গায় নিয়ে রাখা হয়েছিল। তো এখান থেকে আমরা সোজা চলে আসি 2018 সালে। আমরা দেখতে পারি গোকু নামের একটা ছেলে তার দাদা গোহানের সাথে এখানে ক্যারাতে প্র্যাকটিস করছিল। যদিও গোকু ক্যারাতে মাস্টার ছিল, তবে যখনই সে তার দাদার সঙ্গে ফাইট করতে যেত, তখন তার দাদার একটা স্পেশাল অ্যাটাক, যেটার নাম হচ্ছে শ্যাডো অ্যাটাক, সেই অ্যাটাকের কাছে বারবার করে গোকু পরাস্ত হতো। এই অ্যাটাকের মধ্যে তার দাদা বাতাসের সাহায্যে তার উপরে আক্রমণ করতো, যেই জন্য বারবার করেই গোকু নিচের দিকে পড়ে বিভিন্ন ফলাদির সাথে গিয়ে ধাক্কা খেত। তবে যাই হোক, এরপরে গোহান গোকুকে সেখান থেকে তুলে তাকেও কিভাবে বাতাসের মাধ্যমে অ্যাটাক করতে হয় এই টেকনিকটাকে শেখানোর ট্রাই করে। তবে আমরা দেখতে পারি গোকু এটাকে খুব ভালো করে শিখতে পারে না। সে তার টেকনিকের সাহায্যে শুধুমাত্র পাতাগুলোকে একটু নাড়াচাড়াই করাতে পেরেছিল। তবে এখান থেকে প্র্যাকটিস শেষ করার পরে গোহান চলে আসে তাকে নিয়ে তার গ্রিন হাউসে। আর এখানে তার 18 নম্বর বার্থডের জন্য তাকে একটা গিফট দেয়। যখনই গোকু গিফটটা খুলে দেখার ট্রাই করে, তখন সে দেখতে পারে এটা একটা ছোটোখাটো বল ছিল। এই জন্য সে কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে যে এটা আসলে কিসের বল। তখন গোহান তাকে বলে যে এটা কোনো নর্মাল বল না, এইটা হচ্ছে একটা ড্রাগন বল। আসলে পুরো পৃথিবীতে 7টা ড্রাগন বল আছে, যার মধ্যে একটা এখন তোমার হাতে আছে। আসলে তার কাছে 4টা স্টারওয়ালা একটা ড্রাগন বল ছিল। তবে গোকু আসলে বুঝতেই পারছিল না এটা দিয়ে করবেটা কি। এই জন্য সে তার দাদাকে জিজ্ঞেস করে যে এইটার কাজটা কি। তখন তার দাদা তাকে বলে যে এটা যখন একা থাকে তখন তো এটা কিছুই করতে পারে না, তবে যদি 7টা বল এক জায়গায় তুমি করে ফেলতে পারো, মানে 7টা বল যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে তারা শ্যানলক নামের একটা ভয়ঙ্কর ড্রাগনকে পর্যন্ত জীবিত করতে পারে। আর সেই ড্রাগনকে যে জাগিয়ে তুলবে, সেই ড্রাগন তার সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করবে। এখন এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে খুবই কিউরিয়াস হয়ে এই বলটাকে নিয়ে গোকু চলে আসে সোজা তার কলেজে। আর তার সাইকেলটাকে পার্কিং করে সে যখনই কলেজের মধ্যে যাওয়ার ট্রাই করছিল, তখনই একটা বড় লোকের ছেলে তার ভয়ঙ্কর গাড়ি নিয়ে এসে তার সাইকেলটাকে পুরো গুঁড়ো করে দেয় আর তার গাড়িটা সেখানে পার্ক করে দেয়। আসলে আমরা জানতে পারি এই ছেলেটার নাম হচ্ছে ফুলার। আর গাড়ি থেকে নামার পরে সে এমন করে কলেজের মধ্যে যাওয়া শুরু করে যেন সে কিছু করেইনি, মানে এখানে কিছু হয়ইনি। তবে তখন পেছন থেকে গোকু তাকে চিৎকার করে ডেকে বলে যে তুই আমার সাইকেল নষ্ট করেছিস, এখন এটা জরিমানা কে দিবে সেটা আগে বল। তবে তখন ফুলার এসে তাকে বলে যে আমি তেমন কিছুই করিনি, যদি তোর জরিমানার দরকার পড়ে তাহলে আমার পকেট থেকে একটা টাকা পারলে বের করে দেখা। আমরা দেখতে পারি যে ফুলার বারবার করে তাকে উস্কাচ্ছিল তার সাথে মারামারি করার জন্য। তবে গোকু তার দাদার কাছে ওয়াদা করেছিল যে সে ফালতু কাজে কারোর সাথে কখনোই মারামারি করবে না। এই জন্য গোকু কোনো রকমে নিজের রাগটাকে কন্ট্রোল করে আর এখানে মারামারি না করার সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি পিকোলো নামের যেই লোকটাকে বন্দি করা হয়েছিল, সে এখন পৃথিবীতে আবারও চলে এসেছে। আর এখন সে ড্রাগন বলগুলোকে এক জায়গায় করার কাজ শুরু করে দিয়েছে। এর পরের সিনে আমরা একটা গ্রাম দেখতে পারি যেখানে পিকোলো আক্রমণ করে পুরো গ্রামটাকে তছনছ করে দিয়েছে। এখানে আমরা সেই নামের একটা মহিলাকে দেখতে পারি যে কিনা তার মেয়েকে নিয়ে একটা ছোট্টখাটো ঘরের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। তবে তখনই আমরা দেখতে পারি এখানে পিকোলোর স্পেশাল একটা লোক মেই চলে আসে। মেই এসেই যখন সেই ঘরটার কাছে যায়, তখন সে ছোট বাচ্চাটাকে দেখতে পারে। এই জন্য সে গান বের করে তাকে শ্যুট করে মেরে ফেলার ট্রাই করে। তবে তখনই তার বাচ্চাকে বাঁচানোর জন্য সেই সামনে চলে আসে, কারণ যেই কোনো ওয়েতে সেই তার বাচ্চাকে সেভ করতে চাইছিল। আর সে তার পকেট থেকে ড্রাগন বলটা বের করে সেটা মেইকে দিয়ে দেয়। আর মেই এই বলটা পাওয়ার পরেও তাদের উপরে কোনো দয়া দেখায় না, বরং সে গান বের করে সেইকেই শ্যুট করে সেখানে মেরে ফেলে। আর তখন এদিকে স্কুলে আমরা দেখতে পারি চিচি নামের একটা মেয়ে তার লকারটা খোলার ট্রাই করছিল। তবে তার লকারটা যেহেতু জ্যাম হয়ে গিয়েছিল, এই জন্য সে অনেক ট্রাই করার পরেও কোনোভাবেই লকারটা খুলতে পারছিল না। আর যখন দূর থেকে গোকু এই ব্যাপারগুলো দেখছিল, তখন সে এখান থেকে সবার যাওয়ার জন্য ওয়েট করছিল, কারণ সে তার পাওয়ারের মাধ্যমে লকারটা খুলে তার সাহায্য করার ট্রাই করবে। আর যখনই সবাই চলে যায়, তখন সে তার দাদার শেখানো সেই হাওয়াওয়ালা ম্যাজিকটার মাধ্যমে এই লকারটাকে খোলার ট্রাই করে। তবে সমস্যা ছিল সে এই ম্যাজিকের উপরে খুব বেশি একটা কন্ট্রোল করতে পারছিল না। এই জন্য এখানে সে একটা লকার খোলার জায়গায় সবগুলো লকারই খুলে ফেলে। আর এগুলো দেখার পরে এখান থেকে গোকু তো কোনো রকমে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে চিচি এই ব্যাপারটা বুঝতে পেরে সে দৌড়ে গোকুর কাছে চলে আসে আর গোকুকে জিজ্ঞেস করে যে তুমি কি সমস্ত লকারগুলো খুলেছো নাকি। আর তাদের মধ্যে কথাবার্তা আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে আসলে চিচি নিজেও হচ্ছে একজন ফাইটার। আর চিচি তাকে বলে যে আজকে রাতের বেলায় আমার বাসায় একটা পার্টি আছে, সো এই পার্টিতে তুমি অবশ্যই জয়েন করবে।
এরপরে সন্ধ্যাবেলায় গোকু চিচির পার্টিতে যাওয়ার জন্য ফুললি রেডি হয়ে যায়। তবে যখন সে চলেই যাচ্ছিল তখন তার মনে হয় চিচিকে ইমপ্রেস করার জন্য তার বলটাকে নিয়ে যাওয়া উচিত। এই জন্য সে সেই ড্রাগন বলটাকে তার সঙ্গেই নিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি তার দাদা তাদের দুজনের জন্যই খাবার দাবার বানাচ্ছিল। তবে সে তার দাদাকে ফাঁকি দিয়ে এখান থেকে চুপচাপ বেরিয়ে সোজা চিচির এখানে চলে আসে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গে সে দেখতে পারে ফ্লোটার আর তার লোকজন মিলে এখানে তার জন্য ওয়েট করছিল। তারা কোনোভাবেই তাকে মধ্যে যেতে দিতে চাইছিল না, কিন্তু গোকুও কোনোভাবে তাদের সঙ্গে মারামারি করতে চাইছিল না। সে চাইছিল না তার দাদার কাছে করা প্রমিসটা সে ভঙ্গ করবে। তবে এমন করে বারবার করে চুপচাপ করে বসে থাকাও তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এই জন্য প্রচণ্ড রাগের মাথায় এসে এইবার সে তার পাওয়ারের ইউজ করে এক এক করে তাদের সবাইকে ধোলাই করা শুরু করে। আর তারা সবাই আচ্ছা রকম মার খেয়ে এটা ক্লিয়ার বুঝে যায় যে আসলে গোকু কি জিনিস। তবে তখনই পেছন থেকে ফুলার এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে একটা লোহার শিক নিয়ে আসে গোকুর উপরে আক্রমণ করার জন্য। তবে যখনই সে গোকুর উপরে আক্রমণ করে তখন গোকু লাফ দিয়ে সেখান থেকে সরে যায়, যেই জন্য ফুলার তার নিজের গাড়ির লুকিং গ্লাসটাই ভেঙে ফেলে। এই জন্য ফুলারের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে বারবার করে গোকুর উপরে আক্রমণ করা শুরু করে। তবে গোকু যেহেতু অনেকটা ফাস্ট ছিল এই জন্য ফুলার তার উপরে আঘাতই করতে পারছিল না, বরং বারবার করে তার উপরে আঘাত করার ট্রাই করতে গিয়ে এক এক করে সে তার গাড়ির সমস্ত পার্টসগুলো ভাঙা শুরু করে। এই জন্য তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি ফুলারের একটা বন্ধু পেছন থেকে গোকুর উপরে আক্রমণ করার ট্রাই করছিল। তবে গোকু এক লাফ দিয়ে তাদের দুজনের আক্রমণ থেকে একসাথেই সেভ হয়ে যায়, আর তাদের দুজনের আক্রমণ একে অন্যের গায়ে গিয়ে লাগে। এখন মারামারি শেষ হয়ে যাওয়ার পরে চিচি এসে গোকুকে এখান থেকে নিয়ে যায়, আর এরপর তারা দুজন সারা রাত গল্পগুজব করে। এখানে যখন গোকু চিচির সঙ্গে গল্পগুজব করে মজা করছিল তখন অন্যদিকে গোহান খাবার দাবার নিয়ে বসে ধ্যানে মগ্ন হয়েছিল। তবে তখনই মাই নামের সেই মেয়েটা এখানে চলে আসে, যে কিনা এসেই একটা অস্ত্র দিয়ে গোহানের উপর আক্রমণ করে। যদিও গোহান এটাকে প্রতিহত করে ফেলে, তবে তখন আমরা দেখতে পারি পিকলো নামের সেই ভয়ঙ্কর মনস্টারও এখানে চলে আসে। যদিও গোহান তার উপরেও আক্রমণ করার ট্রাই করে, কিন্তু পিকলো তার স্পেশাল পাওয়ারের ইউজ করে দূর থেকেই গোহানের হাড্ডি মাংস এক জায়গায় করে ফেলে। তবে খুব শীঘ্রই পিকলো এটা বুঝতে পারে যে আসলে ড্রাগন বলটা এখানে নেই। এই জন্য সে চিন্তা করে যে এখানে সময় নষ্ট করা একেবারেই উচিত হবে না। তবে তবুও সে ঘর থেকে বাইরে এসে তার হাতের ইশারার সাহায্যে পুরো ঘরটাকে চুরমার করে দেয়। তবে তখন এদিকে গোকুও ফিল করতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে। এই জন্য সে তার ঘরের দিকে দৌড়ে চলে আসা শুরু করে। আর যখন সে তার ঘরের এখানে আসে তখন সে দেখতে পারে এখানে সব কিছুই ধ্বংস হয়ে গেছে। আর তখনই সে তার দাদার চিৎকার শুনতে পারে কিছুর নিচ থেকে। এই জন্য সে দৌড়ে গিয়ে তার দাদাকে কোনো রকমে সেভ করার ট্রাই করে। সে খুবই রাগ নিয়ে জিজ্ঞেস করে যে এই সমস্ত কাজগুলো আসলে কে করেছে। তবে তখন তার দাদা তাকে বলে যে আসলে পিকলো আবারও ব্যাক করেছে, এখন সে এই বলগুলোকে হন্য হয়ে খুঁজছে। এই জন্য সে গোকুকে দায়িত্ব দেয় যাতে করে গোকু গিয়ে মাস্টার রশি নামের একটা মাস্টারের সঙ্গে মিট করে, আর তার সঙ্গে মিলে এই সমস্ত বলগুলোকে এক জায়গায় করে এগুলোর মাধ্যমে পিকলোকে ধ্বংস করে। আর এতটুকু দায়িত্ব তাকে দেওয়ার পরেই তার দাদার মৃত্যু হয়ে যায়। এরপরে পরদিন সকালবেলা গোকু তার দাদাকে কবর দিয়ে দেয়, আর তার দাদার কবরের সামনেই সে কসম করে সে যেই কোনো ওয়েতে তার দাদার দেয়া শেষ মিশনটাকে পুরো করেই ছাড়বে। আর এখান থেকে সে সোজা চলে আসে তাদের ভাঙাচোরা ঘরের মধ্যে। এখানে সে তার দাদার একটা পুরনো স্কুলের ড্রেস পেয়ে যায়, যেই ড্রেসটা কিনা ক্যারাতে মাস্টারদের জন্য ছিল। তবে তখনই হঠাৎ করে গোকু শুনতে পারে এই ঘরের মধ্যে কেউ একজন হাঁটছে। এই জন্য হাঁটার শব্দ ফলো করে করে সে গিয়ে সেই লোকটাকে খুঁজে বের করার ট্রাই করে। তবে হঠাৎ করেই তার সামনে একটা মেয়ে চলে আসে, যে কিনা আসার সঙ্গে সঙ্গেই তার উপরে গান পয়েন্ট করে ফেলে। আসলে এই মেয়েটার ড্রাগন বলগুলো খোঁজার জন্য এখানে এসেছিল। সে তার রাডারে দেখতে পেয়েছিল এখানে একটা ড্রাগন বল আছে, এই জন্য এটাকে নেয়ার জন্য সে এখানে এসেছে। আর আসার সঙ্গে সঙ্গেই সে গোকুর উপরে বারবার করে গুলি করা শুরু করে, কিন্তু গোকুও কোনো রকমে নিজেকে সেভ করা শুরু করে। আর এই মেয়েটা বারবার করে তাকে এইটাই বলছিল যে আমার বাবার ড্রাগন বলগুলো আমি যেই কোনো ওয়েতে উদ্ধার করেই ছাড়বো। তবে গোকু এগুলো রাগামাতা কিছুই বুঝতে পারছিল না। সে বলছিল যে এটা তো আমার দাদা আমাকে দিয়েছে, এটা তোমার বাবার কি করে হলো। তবে এরপরে যখন গোকু তাকে তার বলটা দেখায় তখন এই মেয়েটা পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এই বলের মধ্যে মাত্র 4টা স্টার ছিল, যেখানে তার বাবার কাছে যেই বলটা ছিল সেটার মধ্যে 5টা স্টার ছিল। এই জন্য গোকু তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে পুরো দুনিয়াতে এমন 7টা বল আছে, আর প্রত্যেকটার মধ্যে হয়তো 1 থেকে 7টার মতো স্টার থাকলেও থাকতে পারে, আর সেগুলো এক জায়গায় করলেই একটা পাওয়ারের জন্ম হবে। আর তখন গোকু বুঝতে পারে যে এই মেয়ের কাছে কিছু স্পেশাল পাওয়ার আছে, আর তার কাছে কিছু অত্যাধুনিক টেকনোলজিও আছে। এই জন্য সে চিন্তা করে এই মেয়ের সাহায্যে সে মাস্টার রশিকে খুঁজে বের করবে। এই জন্য সে তার কাছে সাহায্য চাওয়া শুরু করে। গোকু তাকে বলে যে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমার বলটা খুঁজে বের করতে তোমাকে সাহায্য করতে পারি। যদিও প্রথমে এই মেয়েটা না করে দিয়েছিল, তবে পরে সে বুঝতে পারে যে গোকু তার কোনো কাজে আসলেও আসতে পারে। এই জন্য সে তার সঙ্গে হাত মিলিয়ে ফেলে, আর সে বলে তার নাম হচ্ছে গিয়ে বালমা। তো এরপরে রাতের বেলায় তারা দুজন শহরে চলে আসে, আর এখানে ইন্টারনেটের সাহায্যে তারা মাস্টারকে খুঁজে বের করার ট্রাই করে। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কোনোভাবেই তারা মাস্টারকে পাচ্ছিল না। আর এরপরে বালমা গোকুকে জানিয়ে দেয় যে আসলে মাস্টারকে আমি খুঁজে পাচ্ছি না, আমি বলতেও পারবো না এখন সে কোথায় আছে, সো আমাদেরকে আরও বেশি পরিশ্রম করতে হবে।
তবে তখনই তাদের রাডারে একটা সিগন্যাল চলে আসে, যার মানে এটা ছিল যে আশেপাশেই কোনো একটা ড্রাগন বল আছে। এই জন্য তারা সেই সিগন্যালটাকে ফলো করতে করতে একটা নিরিবিলি ঘরের মধ্যে চলে আসে। এই ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে বালমা ঘরের দরজাটাকে ব্রেক করে সোজা মধ্যে গিয়ে বলটাকে নেয়ার সিদ্ধান্ত নেয়। এখন তাকে ফলো করে গোকুও ঘরের মধ্যে চলে আসে। তবে আস্তে আস্তে করে যখন সে সামনের দিকে যাচ্ছিল তখন ভুল করে সে একটা পাত্রর সাথে ধাক্কা খেয়ে যায়, যেই জন্য কিছু পাথর মাটির দিকে পড়া শুরু করে। তবে গোকু এগুলো মাটিতে পড়ার আগেই তার সুপার স্পিডের ইউজ করে একটা একটা করে সব কালেক্ট করে ফেলে। তবে দুর্ভাগ্যবশত একটা পাথর তার হাত থেকে ফসকে যায়, যেটা গিয়ে আরেকটা পাত্রের সাথে লাগে, যেই জন্য সেই পাত্রের শব্দ শুনে এই ঘরের মালিক ঘুম থেকে উঠে যায়। আর যখন সে বাইরে চেক করতে আসে তখন সে এখানে গোকুকে দেখার পরে সোজা দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে গোকুর উপরে পড়ে আর তাকে এত জোরে একটা পাঞ্চ করে যে গোকু গিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। তো এরপরেই লোকটা তাকে বলে যে অনুমতি না নিয়ে কারো ঘরের মধ্যে ঢোকার কি শাস্তি হতে পারে সেটা আমি এখন তোমাকে দেখাচ্ছি। এইটা বলেই সে তার উপরে বারবার করে আক্রমণ করা শুরু করে আর আচ্ছা রকম করে তাকে ধোলাই করে। তবে এগুলোতে বিরক্ত হয়ে গোকু এখন তার সেই স্পেশাল বাতাসের টেকনিকটা ইউজ করে তার উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে তার উপরে আক্রমণ করে তখন এই লোকটা শেষ মুহূর্তে নিচের দিকে ঝুঁকে যায়, যেই জন্য আক্রমণটা গিয়ে বালমার উপরে পড়ে আর বালমা উড়ে গিয়ে অনেকটা দূরে পড়ে। তবে তখন এই লোকটা এই আক্রমণের টেকনিকটা চিনে ফেলে আর সে গোকুকে জিজ্ঞেস করে যে তোমার দাদার কি অবস্থা। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এই লোকটাই হচ্ছে মাস্টার রশি। এরপরে লোকটা তার দাদার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে করা শুরু করে আর এগুলো নিয়ে হাসা শুরু করে। তবে তখন গোকু তাকে জানিয়ে দেয় যে তার দাদার মৃত্যু হয়ে গেছে আর পিকোলো আবারও ফ্রি হয়ে গেছে। আর এইটা শোনার পরে তো মাস্টার পুরোপুরি থ হয়ে যায়। এই জন্য সে দ্রুত গিয়ে তার ড্রাগন বলটাকে খোঁজা শুরু করে আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি গোকু একটা বলের নিচে সেই ড্রাগন বলটা পেয়ে যায়। আর এটাকে নিয়ে মাস্টার রশি তাদের দুজনকে বলে যে আমাদেরকে গ্রহণ লাগার আগে যেই কোনো ওয়েতে সমস্ত বলগুলোকে এক জায়গায় করতে হবে আর সেগুলোর মাধ্যমে তার উপরে আক্রমণ করে ফাইনালি তাকে ডিস্ট্রয় করতে হবে। আর এরপর সে গোকুকে বলে যে আসলে পিকোলোর মৃত্যু গোকুর হাতেই লেখা আছে, এই জন্য গোকুকেই এই মিশনটা কমপ্লিট করতে হবে। আর এরপর সে তাদের দুজনকে বলে যে এখন আমাদেরকে স্টোন টেম্পলে যেতে হবে, কারণ সেখানে গিয়ে গোকু প্র্যাকটিস করে তার পাওয়ারকে আরও বেশি বাড়াবে যাতে করে সে পিকোলোকে ফেস করতে পারে। তো এরপরে পরদিন সকালবেলায় তারা তিনজন বেরিয়ে পড়ে সেই টেম্পলের দিকে যাওয়ার জন্য। আর আমরা দেখতে পারি লম্বা একটা জার্নি করার পরে ফাইনালি একটা মরুভূমির মধ্যে তারা সেই টেম্পলটা পেয়ে যায়। আর এই টেম্পলে আসার সঙ্গে সঙ্গেই গোকু পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে চিচি একটা ফাইটারের সঙ্গে এখানে ফাইট করছিল, এই জন্য সে দৌড়ে চলে আসে তার সঙ্গে কথাবার্তা বলার জন্য। আর এরপরে চিচি তাকে বলে যে তোমার দাদার মৃত্যুর খবর শোনার পরে আমি অনেকটাই আপসেট হয়ে গিয়েছি, তুমি কি শোক থেকে এখনও বেরিয়ে আসতে পেরেছো? তবে এরপরে সে তাকে টুর্নামেন্টের খবরটাও জানায়। সে বলে যে সামনেই এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, সো ততদিন পর্যন্ত তুমি এখানেই রয়ে যাও। তো একটু পরে গোকু চলে আসে মাস্টার রশির কাছে আর তখনই এখানে বালমা এসে তাদেরকে জানায় যে তার রাডারে তারা আরও একটা সিগন্যাল পেয়েছে, মানে ড্রাগন বল একটা এখানেও আছে। এই জন্য তারা দ্রুত তিনজন মিলে বেরিয়ে পড়ে সেই ড্রাগন বলটাকে উদ্ধার করার জন্য। তবে যখন তারা মরুভূমির মধ্য দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন ভুল করে তারা একটা গর্তের মধ্যে পড়ে যায়। আর তখন ইয়াচি নামের একটা ছেলে তাদের তিনজনকে সাহায্য করার জন্য আসে। তবে এর বদলে সে বালমার বাইকটা চেয়ে বসে। তবে বালমা কোনোভাবেই তার বাইকটা দিতে চাইছিল না। সে বলছিল তুমি সাহায্য না করলে সমস্যা নেই, আমরা তিনজন একাই এখান থেকে যেই কোনো ওয়েতে বেরিয়ে যাব। আর আমরা দেখতে পারি যে যতবারই করে তারা বেরিয়ে যাওয়ার ট্রাই করছিল ততবারই তারা ফেল করছিল। আর মাস্টার রশি এই ব্যাপারটা বুঝতে পেরে এখানেই আগুন জ্বালিয়ে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপরে মাস্টার রশি তাদেরকে বলে যে আসলে পিকোলো এই সমস্ত বলগুলোকে এক জায়গায় করে তার সাথী অজারুকে আবারও জীবিত করতে চায়, কারণ যদি সে অজারুকে জীবিত করে ফেলে তাহলে তার মাধ্যমে সে পুরো পৃথিবীর কন্ট্রোল আবারও নিয়ে নেবে। আর তাকে জীবিত সে একমাত্র সূর্যগ্রহণের দিনই করতে পারবে, যেটা কিনা আজ থেকে 2 দিন পরেই হতে যাচ্ছে। সো এই 2 দিন সময়ই আমাদের হাতে আছে। যদি আমরা সমস্ত বলগুলো কালেক্ট করে ফেলি তাহলে হয়তো আমরা তাকে ফেল করালেও করাতে পারি। এরপরে মাস্টার রশি তাদেরকে বলে যে এখন আমাদের কাছে একটাই অপশন আছে, আমাদেরকে সমস্ত বলগুলোকে এক জায়গায় করতে হবে আর এরপরে সেই ড্রাগনের কাছে উইশ করতে হবে যাতে সে পিকোলোকে মেরে ফেলে। তবে তখনই বালমা দেখতে পারে তার রাডারে আরও একটা সিগন্যাল চলে এসেছে আর এই জন্য সে বুঝতে পারে যে আশেপাশেই হয়তোবা একটা ড্রাগন বল আছে। আর এটা শোনার পরে মাস্টার রশি আর কোনোভাবেই সময় নষ্ট করতে চাইছিল না। সে সেখান থেকে জোরে একটা লাফ দিয়ে সোজা এই গর্ত থেকে বাইরে চলে আসে। আর এরপর সে ইয়ামচাকে ধরে বলে যে দ্রুত তুমি সিঁড়িগুলোর নিচে ফেলো আর নয়তোবা তোমার খবর আছে। তো এখান থেকে ফ্রি হয়ে কোনো রকমে তারা একটা জায়গায় চলে আসে আর এখানে এসে তারা গর্ত করার একটা মেশিনের মাধ্যমে বিশাল বড় একটা গর্ত করে ফেলে। আর এই গর্তটার সাহায্যে তারা চলে আসে একটা সুড়ঙ্গর মধ্যে। আর এই সুড়ঙ্গ দিয়ে যখন তারা একটু সামনে যায় তখন তারা চলে আসে লাভার সমুদ্রের মধ্যে। তারা এখানে এসে বুঝতেই পারছিল না যে এই ভয়ঙ্কর লাভাগুলো তারা কি করে পার করবে। তবে তখনই আমরা দেখতে পারি এখানে ভয়ঙ্কর কিছু মনস্টার এসে এক এক করে তাদের উপরে আক্রমণ করা শুরু করে।
যদিও ওই মনস্টারগুলো তাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি ছিল, তবে তবুও তারা তিনজন মিলে আচ্ছা রকম করে ধোলাই করে এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। তবে এরপরে যখনই তারা সামনে যাওয়ার ট্রাই করে তখন তারা দেখতে পারে এই মনস্টারগুলোকে আসলে মারা সম্ভবই না। তাদেরকে মেরে ফেলে তারা আরও ডাবল হয়ে এসে আক্রমণ করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মাস্টার রশি একটা মনস্টারকে ধরে লাভার মধ্যে ফেলে দেয়। আর তখন সে বুঝতে পারে যে লাভার মধ্যে ফেললেই তাদের মৃত্যু হতে পারে। এই জন্য এরপর তারা এক এক করে সবগুলোকে লাভার মধ্যে ফেলা শুরু করে। আর এমন করেই তারা মনস্টারগুলোকে মেরে তাদের লাশের মাধ্যমে একটা ব্রিজের মতো বানিয়ে ফেলে। আর এরপরে গোকু এই ব্রিজ দিয়ে সোজা লাভার ওই পারে চলে আসে আর এখানে 6 স্টারওয়ালা একটা বল পেয়ে যায়। তবে যখনই সে বলটা হাতে নিতে যাচ্ছিল তখনই এখানে মাই নামের সেই মেয়েটা চলে আসে, যে কিনা এসেই গোকুর উপরে আক্রমণ করে সেই বলটা নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে গোকুও সঙ্গে সঙ্গে তাকে ফলো করে তার উপরে গিয়ে আক্রমণ করে দেয়। আর তাদের মারামারির মধ্যে আমরা বুঝতে পারি যে গোকু মায়ের চেয়ে অনেক গুণ বেশি পাওয়ারফুল। এই জন্য সে মাইকে আচ্ছা রকম ধোলাই করে তাকে সেখানে কাবু করে ফেলে। আর এরপরে সে বলটা নিয়ে সোজা বালমাকে দিয়ে দেয়। এরপরে বালমা তাদেরকে বলে যে এখন শুধুমাত্র তাদের হাতে 2 দিনই বাকি আছে, আর এই 2 দিনের মধ্যে যদি তারা সমস্ত বলগুলো এক জায়গায় করতে না পারে তাহলে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই জন্য মাস্টার রশি তাদেরকে বলে যে এখন আমাদের হাতে শুধুমাত্র একটাই ভরসা আছে, সেটা হচ্ছে আমাদের পুরনো মাস্টার। এই জন্য সে সোজা চলে আসে তাদের পুরনো মাস্টার জি এর কাছে। এখানে মাস্টার রশি মাস্টার জিকে বলে যাতে করে সে পিকোলোকে বন্দি করার জন্য একটা বাক্স বানিয়ে দেয়। আর তখন আমরা জানতে পারি যে মাস্টার রশি নিজের আত্মাকে স্যাক্রিফাইস করে সেই আত্মার মাধ্যমে পিকোলোকে বন্দি করার জন্য একটা বাক্সা বানানোর জন্য রাজিও হয়ে গিয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি ফাইনালি সেই কম্পিটিশনটা শুরু হয়ে যায়, যেখানে চিচির সঙ্গে ফাইট করছিল মাই নামের সেই মেয়েটা। তবে চিচি এই ব্যাপারটা জানতো না যে মাই পিকোলোর জন্য কাজ করে। এখানে মাই খুবই টেকনিকের ইউজ করে চিচির শরীরের মধ্যে একটা কাট করে দেয় আর একটা বোতলের মধ্যে একটু রক্ত নিয়ে সে সোজা কম্পিটিশন থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর একটু পরেই আমরা দেখতে পারি এখানে গোকুও চলে আসে, যে কিনা এসেই প্রথমে চিচিকে সরি বলে, কারণ সে তার টুর্নামেন্টটা দেখতে এখানে আসতে পারেনি। তো এখান থেকে গোকু সোজা চলে আসে টেম্পলে মাস্টার রশির কাছে, যাতে করে সে আরও একটু ভালো করে প্র্যাকটিস করতে পারে। আর আমরা দেখতে পারি মাস্টার রশিও তাকে সবচেয়ে সেরা যেই টেকনিকটা আছে সেইটা শেখানোর ট্রাই করে, যেটার নাম ছিল কামেহামেহা। মাস্টার রশি গোকুর সামনে এই টেকনিকটার একটা নমুনাও পেশ করে আর এরপর এটাকে প্র্যাকটিস করার জন্য বলে। সে তাকে বলে যে তোমার ততক্ষণ পর্যন্ত এটাকে প্র্যাকটিস করতে হবে যতক্ষণ এখানে থাকা প্রত্যেকটা মশালকে তুমি জ্বালাতে না পারো। তো এরপরে গোকুও ভালো করে প্র্যাকটিস করা শুরু করে। তবে সারাটা রাত ধরে প্র্যাকটিস করার পরেও কোনোভাবেই সে একটা মশাল পর্যন্ত জ্বালাতে পারছিল না। আর এত প্র্যাকটিস করে সে নিজেও ক্লান্ত হয়ে গিয়েছিল আর তার মনোবলও অনেকটা ভেঙে গিয়েছিল। এই জন্য সে হার স্বীকার করে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে একটু চিটারি করারও ট্রাই করে, সে মোমবাতি দিয়ে মশালগুলোকে জ্বালানোর ট্রাই করে। তবে তখন এখানে চিচি চলে আসে আর তাকে হাতে নাতে ধরে ফেলে। সে বলে যে এগুলো তো হচ্ছে চিটিং, তোমার এটা কোনোভাবেই করা উচিত না। আর এরপর সে তাকে আরও একটু মোটিভেট করে। আর ফাইনালি গোকু মোটিভেট হয়ে যখন আরও একবার প্র্যাকটিস করার ট্রাই করে তখন এইবার ফাইনালি সে সফল হয়ে যায়। এদিকে যখন বালমা তার রুমের মধ্যে শুয়েছিল তখন সে গোকুর রুমের মধ্য থেকে কিছু শব্দ শুনতে পারে। আর এই শব্দগুলো শোনার পরে সে বুঝতে পারে যে সেখানে কেউ আছে। আর সে দ্রুত এই ব্যাপারটাকে চেক করতে আসে, কারণ সমস্ত ড্রাগন বলগুলো গোকুর রুমের মধ্যে ছিল। তবে যখনই সে এখানে আসে তখন সে এখানে চিচিকে দেখতে পারে, যে কিনা গোকুর রুমের সামনে দাঁড়িয়েছিল। এই জন্য তার মনে হয় হয়তোবা গোকু আর চিচি আজকে রাতে একসাথেই ছিল, এই জন্য সে এখানে আসে। এই জন্য প্রথমেই সে তার কাছে মাপ চায়, কারণ সে তাকে গান পয়েন্টে করেছিল। আর এরপর সে তাকে বলে যে ঠিক আছে আমি এখান থেকে চলে যাই। তবে তখন চিচি শরম পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তবে তখন পেছন দিয়ে আবার গোকু চলে আসে। আর এইটা দেখার পরে বালমা ক্লিয়ারলি বুঝতে পারে যে চিচির সঙ্গে তো গোকু এক রুমের মধ্যে ছিলই না, তাহলে চিচি এখানে কি করছিল। খুব শীঘ্রই বালমার রাডারের মধ্যে সিগন্যাল আসা শুরু হয়ে যায়, যে জন্য তারা বুঝতে পারে চিচি 3টা ড্রাগন বল নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছে। এই জন্য তারা দুজনেই দৌড়ে চিচিকে ফলো করা শুরু করে, কারণ তারা বুঝে গিয়েছে চিচি বলগুলোকে চুরি করতে চাইছে। তবে যখন তারা দৌড়ে সামনে যায় তখন খুব শীঘ্রই তারা এই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে এটা চিচি না, বরং চিচির রূপ ধরে মাই নামের সেই মেয়েটা এখানে এসেছে। আর খুব শীঘ্রই সে তাদের সামনে একটা বিশাল বড় ব্লাস্ট করিয়ে দেয়, যেই জন্য এখানে আগুন আর আগুন হয়ে যায়। এই জন্য তারা আর আগুন ক্রস করে সামনে যেতেও পারছিল না। এখন মায়ের মনে হচ্ছিল হয়তোবা সে নিজেকে সেভ করে চলে যাবে। তবে তখনই আসল চিচি এসে তার উপরে আক্রমণ করে দেয় আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি হওয়া শুরু হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি গোকু কোনো রকমে আগুনের মধ্য দিয়েই লাফ দিয়ে এই পারে চলে আসে। এখন যেহেতু তারা দুজনে দেখতে একই রকম ছিল, এই জন্য গোকু বুঝতেই পারছিল না কার উপরে সে আক্রমণ করবে বা কাকেই সে সাহায্য করবে। আর খুব শীঘ্রই একজন মাটিতে পড়ে গোকুর কাছে সাহায্য চাওয়া শুরু করে। এই জন্য গোকু অন্যজনের উপরে আক্রমণ করা শুরু করে, কিন্তু এইটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, কারণ সেটাই ছিল আসল চিচি। যখন সে আসল চিচিকে মেরে বেহুশ করে ফেলে তখন মাই তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে শ্যুট করে সে ফাইনালি আবারও তার আসল রূপে চলে আসে।
এরপরে যখনই মাই সেখান থেকে বলগুলো নিয়ে দৌড়ে পালিয়ে যায় তখন বালমা আর বাকি সবাই দেখতে পারে গোকু মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, মানে সে যেই কোনো সময় মরতে পারে। এই জন্য দ্রুত মাস্টার রশিকে ডেকে আনা হয় আর মাস্টার রশি তার টেকনিকের ইউজ করে ফাইনালি তার সমস্ত শক্তি গোকুর মধ্যে ট্রান্সফার করার সিদ্ধান্ত নেয়। সে অনেক কষ্ট করে সমস্ত শক্তি তার হাতের মাধ্যমে এনে তার জাদুর মাধ্যমে সেগুলো গোকুর মধ্যে ট্রান্সফার করে দেয়, যেই জন্য গোকুর শক্তি 100 গুণ বেড়ে যায়। আর তখনই গোকু আবারও জ্ঞান ফিরেও পেয়ে যায়। তবে তখনই বালমার রাডারে আবারও সিগন্যাল দেওয়া শুরু করে। সে দেখতে পারে সমস্ত বলগুলো এক জায়গায় হয়ে গিয়েছিল। আর এটা দেখার পরে মাস্টার রশি এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সেই টেম্পলের মধ্যে খুব শীঘ্রই সেই ড্রাগনটা তাদের সামনে চলে আসবে। আর যদি তারা উইশ করে ফেলে তাহলে হয়তো বা এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যেতে পারে। এই জন্য তারা সবাই সেই টেম্পলের দিকে যাওয়া শুরু করে। তবে যাওয়ার আগে মাস্টার জি তাদের সামনে চলে আসে, যে কিনা এসে মাস্টার রশিকে সেই বাক্সটা দেয় যেটার মধ্যে তারা পিকোলোকে বন্দি করতে পারবে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি পিকোলো এক এক করে 7টা বল যখনই মাটিতে রাখে তখন এক এক করে বলগুলোর পাওয়ার এক্সিকিউট হওয়া শুরু হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি মাটি আস্তে আস্তে করে কাঁপা শুরু করে, মাটির ভেতর থেকে টাওয়ারের মতো একটা জিনিস বাইরে আসা শুরু করে। এদিকে গোকু তার দাদার ইউনিফর্মটা পরে ফেলে, কারণ সে বুঝে গিয়েছে এখন তাকে ভয়ঙ্কর একটা যুদ্ধের ময়দানে নামতে হবে। আর তখন আমরা দেখতে পারি তারা গাড়িটাকে সোজা হাওয়ায় উড়িয়ে দেয় আর তাদের গাড়ির স্পেশাল পাওয়ারের ইউজ করে তারা সোজা পাহাড়ের উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর যখন মাস্টার রশি দেখতে পারে সেই ড্রাগন বলগুলো তাদের পাওয়ারে চলে আসছে তখন সে তার সেই স্পেশাল পাওয়ারের ইউজ করে এই ড্রাগন বলগুলোকে একটু এদিক সেদিক করার ট্রাই করে, যাতে করে এই ড্রাগন বলগুলো ঠিকমতো কাজ করতে না পারে। তবে যখন সে এটা করার ট্রাই করে তখন পিকলো এই ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য সেও দূর থেকে তাদের উপরে আক্রমণ করে। তবে যখনই তাদের দুজনের পাওয়ার একসাথে মাঝখানে গিয়ে ধাক্কা খায় তখন এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টের জন্য ড্রাগন বলগুলো ছড়িয়ে ছিটিয়ে এক এক দিকে যাওয়া শুরু করে। তবে সেই সাথে গোকু আর তার বন্ধুদের গাড়িটাও ব্যালেন্স হারিয়ে ফেলে আর আস্তে আস্তে করে তারা সোজা গিয়ে নিচে পড়ে। আর এরপরে যখনই পিকোলো তাদের উপরে আক্রমণ করার জন্য নিচে চলে আসে তখন মাস্টার রশি তার পাশেই সেই বাক্সটা দেখতে পারে যেটার মধ্যে সে চাইলে পিকোলোকে বন্দি করতে পারত। আর সে সিদ্ধান্ত নিয়েও ফেলেছিল যেই কোনো ওয়েতে সে পিকোলোকে এটার মধ্যে বন্দি করেই ছাড়বে। আর এরপরে যখনই গোকু আর পিকোলো দুজনের সামনাসামনি হয় তখন গোকু তাকে বলে যে আমিই হচ্ছি তোর জম, যে কিনা তোকে শেষ করব, কারণ আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে। তবে তখন পিকোলো এই ব্যাপারটা ক্লিয়ার করে তাকে বলে যে আসলে গোকু হচ্ছে উজারুরি বংশধর, যখনই এখানে সূর্যগ্রহণ শুরু হয়ে যাবে তখন গোকু আস্তে আস্তে করে নিজেই উজারুতে কনভার্ট হয়ে যাবে আর সেই তার নিজের হাত দিয়ে এক এক করে তার সমস্ত সঙ্গীদেরকে মারবে। আর যখনই সত্যি সত্যি সূর্যগ্রহণ শুরু হয়ে যায় তখনই গোকুর শরীর ট্রান্সফার হওয়া শুরু হয়ে যায় আর সে একটা ভয়ঙ্কর মনস্টারের রূপ নিয়ে নেয়। এখন মনস্টারের রূপ নেওয়ার সঙ্গে সঙ্গেই সে প্রথমে বালমা আর ইয়ামসের উপরে আক্রমণ করা শুরু করে আর তাদেরকে ফলো করা শুরু করে। তবে এই ব্যাপারটা দেখার পরে মাস্টার রশি সেই বাক্সটা নিয়ে সোজা পিকোলোকে বন্দি করার মন্ত্র পড়া শুরু করে। তবে যখন পিকোলো এই ব্যাপারটা বুঝতে পারে তখন সে এত জোরে মাস্টার রশির উপরে আক্রমণ করে যে মাস্টার রশি পাহাড় থেকে সোজা গিয়ে নিচেই পড়ে। এদিকে গোকুর আক্রমণ থেকে বাঁচার জন্য ইয়ামচা বালমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে আর সে এখানে থেকে গোকুকে ফেস করার সিদ্ধান্ত নেয়। তবে খুব শীঘ্রই মনস্টার গোকু এখানে এসে তাদের উপরে আক্রমণ করে দেয় আর ইয়ামচাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে কাবু করে ফেলে। আর এরপর সে বালমাকে মারার জন্য তাকে ফলো করা শুরু করে। তবে তখনই মাস্টার রশি এসে গোকুর পায়ে ধরে ফেলে, তবে এই জন্য সে তাকে সোজা গলা টিপেই ধরে। যদিও বারবার করে মাস্টার রশি তাকে মনে করানোর ট্রাই করছিল যে সে আসলে কে, তার মধ্যের আত্মাটা কি, তবে কোনোভাবেই সে তাকে বোঝাতে পারছিল না। এই জন্য সে তাকে ফাইনালি গলা টিপেই মেরে ফেলে। তবে যখন সে বুঝতে পারে মাস্টার রশির মৃত্যু হয়ে গেছে তখন এই মনস্টার গোকুর মাঝখানে যেই গোকু ছিল সে জোরে জোরে কান্নাকাটি করা শুরু করে, কারণ মাস্টার রশির সঙ্গে কাটানোর সমস্ত মুহূর্তগুলো তার মনে পড়া শুরু করেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তার পাওয়ার অনেক গুণ বেড়ে যায়, এই জন্য সে তার মনস্টার রূপটাকে কাবু করতে সক্ষম হয়ে যায়। আর ফাইনালি সে তার মনস্টার রূপটাকে কাবু করে আবারও আসল রূপে ব্যাক করে আর এই রূপ নিয়ে সে সোজা চলে আসে পিকোলোকে ফেস করার জন্য। তবে তাকে দেখার সঙ্গে সঙ্গেই পিকোলো তার উপরে আগুন দিয়ে বারবার করে আক্রমণ করা শুরু করে, কিন্তু গোকু কোনো রকমে নিজেকে সেভ করে বারবার করে তার উপরে বাতাস দিয়ে আক্রমণ করছিল। আর খুব শীঘ্রই তারা একে অন্যের উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় আর হাওয়ায় উড়ে তারা মারামারি করা শুরু করে। আসলে তাদের শক্তি একে অন্যের সাথে অনেকটাই ম্যাচ করছিল, এই জন্য তারা কেউ কারোর সাথে খুব ভালোভাবে পেরে উঠছিল না, তারা দুজনেই একে অন্যকে আচ্ছা রকম তোলাই করছিল। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি মাই গিয়ে পেছন থেকে বালমার উপরে শুট করার ট্রাই করে, যেই জন্য বালমা সোজা সুরঙ্গের মধ্যেই পড়ে যায়। আর এরপরে বালমা কোনো রকমের দাঁড়া হয়ে যখন মায়ের উপরে শুট করা শুরু করে তখন মাইও নিজেকে সেভ করা শুরু করে আর খুব শীঘ্রই বালমার বন্দুকের গুলিও শেষ হয়ে যায়। এই জন্য ফাইনালি বালমা স্যারেন্ডারি করে ফেলে। সে তাকে বলে প্লিজ আমাকে মেরো না, আমি সমস্ত বলগুলো তোমাকে দিয়ে দিব। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই সে তার সেই ডিভাইসটা বের করে যখনই একটা প্রেস করে তখন আমরা দেখতে পারি সেটা একটা সুপার বাইকে কনভার্ট হয়ে যায়, যেটা গিয়ে মায়ের উপরে আক্রমণ করে। তবে মাই কোনো রকমে সেখান থেকেও নিজেকে সেভ করে ফেলে আর পরবর্তীতে এসে বালমার উপরে আক্রমণ করার ট্রাই করে,
তবে তখনই পেছন থেকে ইয়ামচা এসে মায়ের উপরে আক্রমণ করে মায়ের খেলা সেখানেই শেষ করে দেয়। আর তখন পাহাড়ের উপরে গোকু প্রচণ্ড রাগের মাথায় এসে তার সমস্ত পাওয়ারগুলো একটা বলের মধ্যে কনভার্ট করে ফেলে। যদিও পিকোলো তার পাওয়ারগুলো একটা বলের মধ্যে করে তার উপরে আক্রমণ করছিল, কিন্তু গোকুর পাওয়ার এখন এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সে পিকোলোর পাওয়ারকে সোজা ফুটো করে চলে আসে পিকোলোর সামনে, আর তার নিজের পাওয়ার দিয়ে আক্রমণ করে ফাইনালি মাস্টার রোশির শেখানো সেই টেকনিকটার ইউজ করে পিকোলোকে এখানেই শেষ করে দেয়। আর পিকোলোর মৃত্যুর পরে যখন সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায় তখন তাদের পুরো টিম চলে আসে মাস্টার রোশির লাশের কাছে। এখন তাদের পুরো টিম মাস্টার রোশিকে ফাইনালি ড্রাগন বলের সাহায্যে আবারও জীবিত করার সিদ্ধান্ত নেয়। এই জন্য তারা সমস্ত ড্রাগন বলগুলোকে মূর্তির সামনে রাখে, আর খুব শীঘ্রই এখানে সেই ড্রাগনটা তাদের সামনে চলে আসে। তারা সবাই মাস্টার রোশিকে আবারও জীবিত করার উইশ ড্রাগনের সামনে করে, আর এই জন্য ফাইনালি ড্রাগন তাদের উইশ রক্ষা করে মাস্টার রোশিকে আবারও জীবিতও করে দেয়। আর আমরা দেখতে পারি যখনই মাস্টার রোশি জীবিত হয়ে যায় তখন সমস্ত ড্রাগন বলগুলো খুবই স্পিডে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।